জনপ্রশাসন মন্ত্রণালয়ের 2 সচিবের লেনদেনের রেকর্ড ফাঁস, কোটি টাকার বদলি বাণিজ্য, তথ্য ভিত্তিহীন দাবি মোখলেছুর রহমানের। ডক্টর ইউনূসের গ্রামীণ কল্যাণের কর ফাঁকি দেওয়ার রায় প্রত্যাহার, পূর্ণাঙ্গ আদেশ লিখতে বিব্রত হাইকোর্টের বিচারক। জয়কে হত্যা চেষ্টা ও অপহরণ মামলায় মাহমুদুর রহমানের জামিন, এবার বাড্ডা থানা হত্যা মামলায় গ্রেফতার আনিসুল হক। গণহত্যার দায়ে হাসিনা সহ 30 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের জাতীয় নাগরিক কমিটি গঠন, আলামত জমা দেওয়া আহ্বান। স্বস্তি ফিরছে পোশাক শিল্পে, যোগ দিচ্ছেন শ্রমিকরা, একটি মহল অস্থিরতা তৈরি করতে চায় বলছে মালিক পক্ষ। অতি সত্বর এই আন্দোলনকে নস্যাৎ করা এবং এই কুচক্রী মহলকে বের করে তাদের শাস্তি দেওয়া হোক। এবং নারী টি-20 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বিকেলে মুখোমুখি বাংলাদেশ স্কটল্যান্ড, 100তম ম্যাচ স্মরণীয় করতে চায় জ্যোতি। আমন্ত্রণ সংবাদ দুপুরে, দেখছিলেন শিরোনামগুলো, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবার থাকছে বিস্তারিত। ডলারে দিয়ে অর্ধেক 5 কোটি, বাকিটা ক্যাশে। স্যার, আপনি যেভাবে বলবেন। হোয়াটসঅ্যাপে চাঞ্চল্যকর এই কথোপকথন হয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেছুর রহমানের সঙ্গে একই মন্ত্রণালয়ের এপিডি উইংয়ের যুগ্ম সচিব ডক্টর জিয়াউদ্দিন আহমেদের। কোটি কোটি টাকার বিনিময়ে বেসামরিক প্রশাসনের সচিব ও দেশজুড়ে জেলা প্রশাসক বদলির ভয়াবহ গোপন তথ্য এসেছে দেশ টিভির হাতে। হোয়াটসঅ্যাপ কথোপকথনে জনপ্রশাসন সচিব মোখলেছুর রহমান অধীনস্থ যুগ্ম সচিব জিয়াউদ্দিন আহমেদকে বলেন, আরে মিয়া, আমি পুরাতন খেলোয়াড়, কেউ কিছু বললে আমার নাম বলবা না, আলী ইমাম স্যার, আহসান কিবরিয়ার নাম বলবা। বদলি বাণিজ্যের আরো চাঞ্চল্যকর তথ্য দেখুন ফখরুল ইসলামের রিপোর্টে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেছুর রহমানের ফোন এটি। 28 অগস্ট থেকে হোয়াটসঅ্যাপ কথোপকথনে একই মন্ত্রণালয়ের এপিডি উইংয়ের যুগ্ম সচিব জিয়াউদ্দিন আহমেদ মেসেজ আদান প্রদান করছিলেন। জিয়াউদ্দিন আহমেদ লিখছেন, স্যার সবাই প্রশংসা করছে। মোখলেছুর রহমান লিখলেন, কি বলে? উত্তরে জিয়াউদ্দিন লিখেন, স্যার সবাই বলে মোখলেছ যোগ্য লোক, মোখলেছ হার্ভার্ড থেকে পড়ে আসছে। বদলি বাণিজ্য নিয়ে মেসেজে জনপ্রশাসন সচিব মোখলেছুর রহমান যুগ্ম সচিব জিয়াউদ্দিনকে লিখেন, আমার তেমন দরকার নেই, 5 কোটি হলেই হবে। জিয়াউদ্দিন বলছেন, স্যার আপনার জন্য 10 কোটি রাখবো। সচিব মোখলেছুর রহমান লিখেন, আচ্ছা ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয়। টাকা পয়সার প্রতি তেমন লোভ নাই আমার। গোয়েন্দাদের ইঙ্গিত করে বলছেন, গিরগিটিগুলোর দিকে খেয়াল রাখো। মোখলেছুর রহমান আবারও বলেন, ডলারে দিও অর্ধেক 5 কোটি, বাকিটা ক্যাশ দিও আমার লোকের কাছে। জিয়াউদ্দিন উত্তরে বলেন, স্যার আপনি যেভাবে বলবেন। মোখলেছুর রহমান লিখেন, হোয়াটসঅ্যাপ তো, প্রবলেম নাই। জিয়াউদ্দিন উত্তরে বলেন, না স্যার, হাসিনাই পারে নাই, আর এখন তো গোয়েন্দাগুলো দুর্বল হয়ে আছে। কথোপকথনে মোখলেছুর রহমান লিখেন, পারলে 5 কোটি আগে দিও, গোপনে টাইপ করাই নিয়ে আইসো, আমি পাশ করাইয়া দিব, ওদের মধ্য থেকে 3-4 জনকে রাখো। উত্তরে জিয়াউদ্দিন লিখেন, জি স্যার, ফরিদা, সাইফুল, আফরোজা আর তানভীরকে রাখছি। ওপাশ থেকে সচিব মোখলেছুর রহমান জিয়াউদ্দিনকে লেখেন, খুব ভোরে গোপনে আইসো। 1 সেপ্টেম্বর মেসেজে জিয়াউদ্দিন লিখেন, স্যার সব রেডি। মোখলেছুর রহমান উত্তরে বলেন, ভেরি গুড, ক্লিয়ার অল পেমেন্ট 5 সেপ্টেম্বর। I will do their go ASAP, probably on 9 and 10 September. আরেক মেসেজে সচিব মোখলেছুর রহমান এপিডি সম্পর্কে জিয়াউদ্দিনকে লিখেন, তুমি ওরে নিয়ে টেনশন কইরো না, ওরে সিস্টেমে ফেলে দিব, আর কেউ কিছু বললে আমার নাম বলবা না, আলী ইমাম স্যার আর আহসান কিবরিয়ার নাম বলবা। বলবা যে ওনারা সবকিছু ঠিকঠাক করে, ডিসিও ওনারা বানাবে, কারণ পোলাপাইন ওনাদের কাছে পৌঁছাইতে পারবে না। উত্তরে জিয়াউদ্দিন বলে, আকমল স্যারকে হাতে রাখবেন, একটু সাপোর্ট দরকার। মোখলেছুর রহমান প্রতি উত্তরে লেখেন, ঠিক আছে, তুমি এগুলো নিয়ে ভেবো না, আরে মিয়া আমি পুরাতন খেলোয়াড়, তোমরা তোমাদের কাজ করো। আরেক কথোপকথনে মোখলেছুর রহমান জিয়াউদ্দিনকে লিখেন, আপনি স্যার আমার আর আজমের উপর আস্থা রাখেন। জিয়াউদ্দিন সচিব মোখলেছুর রহমানকে মেসেজে বলে, স্যার প্রতিবেশীরা 50-52টা চায়, ওদের এটা দিতে হবে, নইলে ঝামেলা হবে। ওরা 200 দিবে। ওরা তো জানতে চাইছে এটা কোথায় নিবেন, সিঙ্গাপুর নাকি থাইল্যান্ডে নিবেন, মুড অফ পেমেন্ট কি হবে। উত্তরে মোখলেছুর রহমান বলেন, তুমি আর আজম ঠিক করে নাও। চাঞ্চল্যকর এই কথোপকথনের সত্যতার বিষয়ে ফোনে জনপ্রশাসন সচিব মোখলেছুর রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
অপরদিকে যুগ্ম সচিব জিয়াউদ্দিন আহমেদের কাছে ফোনে জানতে চাইলে তিনি মেসেজে সচিবের সঙ্গে কথা হয়নি বলে জানান। বিষয়টিকে এআই এর তৈরি বলে চাপা দেওয়ার চেষ্টা করেন। জিয়াউদ্দিন স্যার বলছেন কি বলছি সচিবের সাথে আমাদের মানে আমি তো জয়েন্ট সেক্রেটারি, ওনার সাথে কথা হয় খুবই লিমিটেড, দেখাই হয় না। ভাই 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 আর কথা বলবোই না। আমি জিয়াউদ্দিন আহমেদ কোনোদিন কোশ্চিন কালেও সচিবকে কোনো মেসেজ করিনি, SMS করিনি, হোয়াটসঅ্যাপ করিনি। আমি এটা আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি কালকে আসবেন অফিসে, এসে আমি আপনাকে সচিব স্যারের সাথে আমার হোয়াটসঅ্যাপ করে কথোপকথন হয় কিনা সেটা আমি দেখাবো। তবে সচিব মুখলিসুর রহমানের ফোনে সংরক্ষিত জিয়াউদ্দিনের যে নাম্বারটির মেসেজে ফোনে কথোপকথন হয়েছে, একই নম্বরে দেশ টিভিও কথা বলেছে জিয়াউদ্দিনের সঙ্গে। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। পিলখানায় ব্রিফ করছেন বিজিবির মহাপরিচালক, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল, আর বাকি সদস্যরা যারা 103-এর যেটা বললাম, এটা গুরুতর আহত নয়, অন্যরা 4-5 জন ছিল গুরুতর আহত, আর বাকি সবাই ঢিল, ইট পাটকেল, তো পেট্রোল বোমা, রডের বাড়ি এই ধরনের আহত, যারা বেশিরভাগই সুস্থ হয়ে গেছে এর মধ্যে। আর বিজিবির সদস্য কেউ পালিয়ে নাই, বিজিবির একটি অস্ত্র কোনো কিছু মিসিং নাই, বাট আমাদের বেশ কিছু গাড়ি পুড়ে গিয়েছে। আরেকটা বিষয় আপনাদেরকে বলতে চাই, এটা অনেকের হয়তো একটু ভ্রান্ত ধারণা, পুরো বিজিবির জনবল প্রায় 57,000 প্লাস। আমাদের বিজিবির শুধুমাত্র 6 কিন্তু গ্রাউন্ডে এই ছাত্র জনতার বা আন্দোলনের জন্য মোতায়েন হয়েছিল। সেটি কেন এত কম মোতায়েন হয়েছে, সেজন্য আমাদের টাইম টু টাইম আগের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এবং রাষ্ট্রীয় পর্যায়ের নেতাদের কাছে কৈফিয়ত দিতে হয়েছে, অসংখ্যবার বিভিন্ন মিটিং এ জবাবদিহি করতে হয়েছে। এবং পুলিশ যে ভূমিকা পালন করছে, সেই ভূমিকা বিজিবি অনেক ক্ষেত্রে ইচ্ছে করেই পালন করছে না, সেই বিষয়ে আমার দোষারোপ আমাকে করা হয়েছে বা বিজিবিকে। তো এই ক্ষেত্রে আরেকটি বিষয় আপনাকে বলি, যেহেতু সরকারি একটি বাহিনী, সরকারি আদেশ হয়েছে, গ্রাউন্ডে বিজিবি পাঠানো লেগেছে, বাট পুলিশের চাইতে বিজিবির 15-20 গুণ বেশি লিথাল ওয়েপন যেটাকে বলে, মারণাস্ত্র যেটাকে বলে বা আগ্নেয়াস্ত্র যাকে বলে, তা আছে। কারণ বিজিবিকে এমন ভাবে ডিজাইন করা, বর্ডারে কখনো যদি যুদ্ধ পরিস্থিতি হয়, প্রতিরক্ষা বাহিনীর আওতাধীন থেকে বিজিবিকে প্রথম যুদ্ধের প্রথম মোকাবেলা তাদেরকেই করতে হবে। তো বিজিবির কাছে লাইট মেশিন গান রয়েছে, মর্টার রয়েছে, গ্রেনেড রয়েছে, রকেট বিধ্বংসী কয়েক প্রকার অস্ত্র রয়েছে। এগুলোর কোনোটাই ডেলিবারেটলি, ইচ্ছাকৃতভাবেই এর মধ্যে মোতায়েন করা হয়নি। পিলখানায় ব্রিফ করছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিক। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। ডিসি নিয়োগ নিয়ে আর্থিক লেনদেনের তথ্য ভিত্তিহীন দাবি করেছেন জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান। বৃহস্পতিবার সচিবালয়ে ডিসি নিয়োগ নিয়ে জনপ্রশাসন সচিবের সম্পৃক্ততার খবর প্রকাশের বিষয়ে ব্রিফিংয়ে এ দাবি করেন তিনি। এ সময় তিনি বলেন, দায়িত্ব থাকা পর্যন্ত কাজ চালিয়ে যেতে চান তিনি। সচিব বলেন, ডিসি নিয়োগকে কেন্দ্র করে দৈনিক কালবেলায় পত্রিকায় যে খবর বের হয়েছে তার সত্যতা নেই। মোখলেসুর রহমান দাবি করেন, ফোনের যে স্ক্রিনশট বের হয়েছে সেটি তার ফোনের নয়। অভিযোগটা যিনি করেছেন, এই অভিযোগ করে আমার কাছে কোনো বিবেচনায় নাই এবং এই অভিযোগটাকে আমি মূল্যহীন মনে করি। ইটস এ ফেক নিউজ। এই ভুয়া লোক, তাকে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র সচিবকে লেখা হয়েছে, যাতে তারা মেবি 1-2 দিনের মধ্যে তখন আমরা নিউজ করতে পারবে হি উইল বি অ্যারেস্টেড এবং রিমান্ডে তার চলে যাবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে 666 কোটি টাকা কর ফাঁকি দেওয়ার রায় প্রত্যাহার করেছে হাইকোর্ট। এ সময় পূর্ণাঙ্গ আদেশ লিখতে বিব্রত হন হাইকোর্টের বিচারক। কনিষ্ঠ বিচারপতি এই মামলার আগে রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। এমন ঘটনা মানুষের কাছে ভুল বার্তা দেবে বলে মন্তব্য করেন ডক্টর ইউনূসের আইনজীবী আব্দুল্লাল মামুন। 2011 থেকে 2016-17 5 কর বর্ষের কর পুনর্মূল্যায়নের পর জাতীয় রাজস্ব বোর্ড জানায়, বকেয়া হিসেবে 666 কোটি টাকা পরিশোধ করতে হবে ডক্টর ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে। এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে আইনি লড়াইয়ে নামে গ্রামীণ কল্যাণ।
শুনানি শেষে এই কর পরিশোধ করতে 4 আগস্ট রায় দেন বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের দ্বৈত বেঞ্চ। কিন্তু 5 আগস্ট পট পরিবর্তনের পর এই রায় প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়। 8 আগস্ট থেকে কজ লিস্টে আসে মামলাটি এবং 29 আগস্ট রায় প্রত্যাহার করে হাইকোর্ট। বলা হয়, পূর্ণাঙ্গ রায় লেখার সময় কনিষ্ঠ বিচারপতি জানতে পারেন তিনি এক সময় এই মামলায় রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করেছেন। রিকল করার গ্রাউন্ডসটা তিনি দিলেন যে উনার যে দ্বিতীয় সেকেন্ড জাজ লার্নের সেকেন্ড জাজ উনি এই কোর্টেরই ডিএজি ছিলেন এবং এই সরকারের পক্ষে এই মামলায় তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের আইনজীবী বলছেন 6 মাস ধরে এই মামলা শুনানি চলছে। এই সময়ে কনিষ্ঠ বিচারপতি জানতেন তিনি রাষ্ট্রপক্ষের হয়ে এই মামলার শুনানি করেছেন। চাইলে তখনই এই শুনানি বন্ধ করতে পারতেন। তা না করে পট পরিবর্তনের পর যেভাবে রায় প্রত্যাহার করা হয়েছে তাতে সাধারণ মানুষের কাছে ভুল বার্তা যাবে। সেকেন্ড জাজও জানেন যে তিনি সরকার পক্ষের লয়ার ছিলেন, এখন উনি বিচারক, উনি শুনতে পারেন না, এটা বিজ্ঞ কোর্টও জানেন। কিন্তু আমরা দীর্ঘদিন এখানে হয়রানিগ্রস্ত হলাম, সমস্ত কিছুতে হলাম, জাজমেন্টও দিয়ে দিল, তারপরে এইভাবে যে জিনিসটা করা হলো এটা সময়ের আমাদের বিব্রতকর অবস্থায় ফেলেছে। নিয়ম অনুযায়ী প্রধান বিচারপতির কাছে মামলার নথি পাঠানো হয়েছে। তিনি নতুন করে এই মামলার শুনানির জন্য বেঞ্চ নির্ধারণ করবেন। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় জামিন পেলেন আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সাংবাদিক মাহমুদুর রহমান। বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আর শামস জগলুল হোসেনের আদালত তার জামিন মঞ্জুর করেন। মাহমুদুর রহমানের আইনজীবী ব্যারিস্টার তানবীর আহমেদ বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন। এর আগে গেল 29 সেপ্টেম্বর এই মামলায় আত্মসমর্পণ করলে মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানো হয়। রাজধানী বাড্ডা থানা হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে নতুন করে গ্রেফতার দেখিয়েছেন আদালত। বৃহস্পতিবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয় তাকে। আলামিন হোসেন নামে এক ব্যক্তিকে হত্যায় বাড্ডা থানা করা মামলায় আনিসুল হককে গ্রেফতারের আবেদন করে পুলিশ। আবেদনের সময় আসামি পক্ষের কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। পরে গ্রেফতার আবেদন মঞ্জুর করেন বিচারক। গত 5 আগস্ট হাসিনা সরকারের পদত্যাগে আনন্দ মিছিলে অংশগ্রহণ করছিলেন আলামিন। এ সময় বাড্ডা এলাকায় পুলিশের গুলিতে নিহত হন তিনি। লক্ষ্মীপুর যাত্রাবাড়িতে হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 30 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করেছে জাতীয় নাগরিক কমিটি। এদিকে জুলাই আগস্ট গণহত্যায় বিএফএফ শাহীন কলেজের শিক্ষার্থী আহনাফকে গুলি করে হত্যার ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে। এ সময় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম শিক্ষার্থীদের কাছে থাকা আলামত ও তথ্য প্রসিকিউশনে দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করবে রাষ্ট্র ও প্রসিকিউটর। তাদের এই অভিযোগে তারা সুনির্দিষ্টভাবে কোনো আসামির নাম তারা বলেননি। তারা বলেছেন এই সরকার শেখ হাসিনা সহ প্রধানমন্ত্রী, তার মন্ত্রী পরিষদ, তার পুলিশ বাহিনী এটা করেছে। আমরা ঘটনাস্থলে যেহেতু ছিলাম না, আমরা এই সরকারের যে যারা এই অপরাধের সাথে যুক্ত তদন্ত করে যেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়, এটা তারা বলেছেন। অবাধ ও সুষ্ঠু নির্বাচন অপরিহার্য উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সংস্কার চলবে, তবে সংস্কারের পাশাপাশি সরকারকে কাজ করতে হবে নির্বাচন নিয়ে। সকালে রাজধানী মিরপুরে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে নিহত তাহমিদ ও মাসুদ রানার পরিবারের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। জানান, নির্বাচন গণতন্ত্রের অন্যতম মাপকাঠি। বিগত 15 বছর জনগণ বঞ্চিত ছিল নির্বাচন থেকে। ক্ষমতাচ্যুত আওয়ামী সরকার আবার ফিরে এলে যারা গণতন্ত্রের পক্ষে কথা বলেছে তাদের হত্যা করা হবে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। এ সময় আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের অন্তত একজনকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান রিজভী। অতি তাড়াতাড়ি আপনার অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে হবে। দ্বিতীয় প্রয়োজনীয় যে সংস্কার, সেই সংস্কারগুলো সম্পন্ন করে অতি দ্রুত জনগণের ক্ষমতা জনগণের হাতে দিলে পরেই সেই বৈপ্লবিক কর্মকাণ্ডগুলি খুব দ্রুত বাস্তবায়িত হবে। দেশের রাজনীতিতে বইছে পরিবর্তনের হাওয়া। সরব ছাত্র সংগঠনগুলো দীর্ঘদিন পর ক্যাম্পাসগুলোতে প্রকাশ্যে আসছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। কথা বলছে শিক্ষার্থীদের সঙ্গে।
দেশ টিভিকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে শিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, দেশের জনপ্রিয় সংগঠনগুলোর মধ্যে অন্যতম ছাত্র শিবির। আদর্শিক জায়গা ঠিক রেখে শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে চান তারা। শাহাদুজ্জামান সাকিবের রিপোর্টে বিস্তারিত। বিগত স্বৈরাচার সরকারের আমলে নানা কারণে আলোচিত ছিল জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির। 5 আগস্টের পর নতুন করে সামনে এসেছে সংগঠনটির কার্যক্রম। প্রকাশ্যে আসতে থাকে শিবিরের বিভিন্ন ক্যাম্পাস কমিটি। সম্প্রতি দেশ টিভির সঙ্গে কথা বলেছেন সংগঠনটির শীর্ষ 2 নেতা। তারা জানান, শত জুলুম নির্যাতনের মধ্যেও সংগঠন শক্তভাবে টিকিয়ে রেখেছে ছাত্র শিবির। হাসিনার দুঃশাসনের আমলে মিডিয়া আমাদেরকে কোনোদিনই দেখাননি, মিডিয়াতে আমাদেরকে স্থান দেওয়া হয়নি, যার অন্যতম কারণ ছিল যে মিডিয়ার একচ্ছত্র এই ফ্যাসিস্টের নিয়ন্ত্রণ ছিল, যে কারণে মিডিয়া আমাদেরকে সেভাবে দেখায়নি। ছাত্র শিবির সবসময় ক্যাম্পাসে ছিল। শিবির কোথাও পরিচয় দিবে এই ন্যূনতম পরিবেশটুকু রাখা হয়নি। আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছে, তাদেরকেও শিবির ট্যাগিং করে নির্যাতন করা হয়েছে। নেতারা জানান, পরিবর্তিত পরিস্থিতিতেও আদর্শিক নীতি অটুট থাকবে, তবে রাজনৈতিক কৌশলে কিছুটা পরিবর্তন আনা হবে। দলীয় পরিচয়ে কাউকে হলে সিট বরাদ্দ দেওয়া নিঃসন্দেহে এটি একটা সময় হয়েছে, কিন্তু এখন সেটা ছাত্ররা চায় না। সেখানে হলের যে রুলস রেগুলেশন রয়েছে সে আলোকে, মেধার ভিত্তিতে এবং অন্যান্য কন্ডিশনের আলোকেই একজন ছাত্র হলে সিট বরাদ্দ পাবে। কোনো সিনিয়র জুনিয়র হিসেবে রাজনৈতিক কাজে ব্যবহার করা এটা ছাত্র সমাজ চায় না। ছাত্র শিবিরও আসলে সেটা চাওয়ার প্রশ্নই আসে না। ছাত্র সমাজের চাওয়ার সাথে আমাদের চাওয়াগুলোকে মিলিয়ে আমরা আগামী দিনে আমাদের কার্যক্রম পরিচালনা করব। আমি ছাত্র শিবির এমন একটি ছাত্র সংগঠন, যে ছাত্র সংগঠন তার কর্মপন্থা, কর্মনীতি বা পরিকল্পনা সব সময়ের জন্য আমি মনে করি যথার্থ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিবিরের সব পর্যায়ের নেতাকর্মীর সরব অংশগ্রহণ ছিল বলেও জানান তারা। ইসলামী ছাত্র শিবিরের সকল পর্যায়ের জনশক্তি আমরা আমাদের সামর্থ্যের আলোকে অংশগ্রহণ করেছি। আমাদের বার্তা একই ছিল, ফ্যাসিস্ট এই রিজিমের বিরুদ্ধে আমাদের বক্তব্য স্পষ্ট ছিল। আমরা এই রিজিমের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। আমি আন্দোলন চলাকালীনও আমাদের নেতাকর্মীদেরকে এই মেসেজ দিয়েছি যে ভাই, আমরা এখানে দলীয় কোনো পরিচয়, দলীয় কোনো ব্যানার নিয়ে অংশগ্রহণ করব না। আমরা এখানে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম থেকে সকলে মাজলুম হয়ে, সকলে একাকার হয়ে আন্দোলন করবে। নেতাকর্মীরা আমাদের এই মেসেজগুলোকে সর্বোচ্চ পরিমাণে ধারণ করেছেন এবং সবার সাথে এক হয়ে কাজ করেছেন। আর হাসিনা সরকারের আমলে ছাত্র শিবির তথ্য সন্ত্রাসের শিকার হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। শিবির নিয়ে যে ভীতি ছড়ানো হয় এগুলো সম্পূর্ণ উদ্দেশ্যমূলক, কাল্পনিক তথ্য সন্ত্রাস। আমরা তথ্য সন্ত্রাসের শিকার বারবার হয়েছি, তবে আমরা এটার জন্য অত বেশি উদ্বিগ্ন না। অতীতের সব ভুল ত্রুটি দূর করে ছাত্রদের কল্যাণে নতুন করে এগিয়ে যাওয়ার প্রত্যয় জানান শিবির নেতারা। শাহিদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা। গাজীপুর সাভারে বেশিরভাগ পোশাক কারখানা চালু রয়েছে। কারখানায় শান্তিপূর্ণভাবে কাজ করছেন শ্রমিকেরা। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। স্বস্তি ফিরছে শিল্পাঞ্চলে। খোলা রয়েছে আশুলিয়ার বেশিরভাগ কারখানা। শান্তিপূর্ণভাবে কাজ করছেন শ্রমিকরা। তবে এখনো বন্ধ রয়েছে 15টি কারখানা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। বাড়ানো হয়েছে নজরদারি। এছাড়া পাওনা পরিশোধের আশ্বাস পেয়ে ঘরে ফিরেছে আন্দোলনরত বার্স গ্রুপের শ্রমিকরা। এদিকে গাজীপুরেও অধিকাংশ কারখানা চালু রয়েছে। শ্রমিকরা দলে দলে যোগ দিয়েছে কারখানায়। পুরো দমে চলছে উৎপাদন কাজ। প্রচুর পরিমাণ কাজ আনুক, আমরা এই ফ্যাক্টরিতে ভালো পড়াশোনা করে আমাদের মালিকের সাথে আমরা আগায় যাব এবং দেশকে রক্ষা করব। আমার যদি গার্মেন্টসে চাকরি না থাকে তা আমার বউ বাচ্চা ওরা চালাতে কষ্ট হবে। তবে চৌধুরীবাড়ি এলাকায় চাকরি প্রত্যাশীদের আন্দোলনের মুখে 12টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। মালিক পক্ষ জানান, একটা মহল পোশাক শিল্পে অস্থিরতা তৈরি করতে চায়। বাংলাদেশের শিল্প খাতের যে শ্রমিক আন্দোলন, সেই আন্দোলন এবং সহিংসতার যে চরম পর্যায়ে, এই চরম পর্যায়ে দেশের সকল শিল্প প্রতিষ্ঠানগুলো তাদের শ্রমিকদের ন্যায্য দাবি, সকল দাবি মেনে নেওয়ার পরেও যেভাবে আন্দোলন অতিবাহিত হচ্ছে, আমি মনে করি যেটা একটা কুচক্রী মহল এই
আন্দোলনের ইন্ধন যোগাচ্ছে। আজ শিল্পাঞ্চলে অনেকটা স্বাভাবিক কর্ম পরিবেশ কাজ করছে। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। ধীরে ধীরে কমছে তিস্তার পানি, তবে অব্যাহত রয়েছে নদী ভাঙন। লালমনিরহাট ও কুড়িগ্রামের তিস্তা তীরবর্তী কয়েকটি পয়েন্টে ভাঙনে বিলীন হয়েছে ফসলি জমি, শতাধিক ঘরবাড়ি, ধর্মীয় প্রতিষ্ঠান ও নানা স্থাপনা। গেল এক সপ্তাহে নদ নদীর ভাঙনের অসংখ্য পরিবার ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়েছে। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে ফারজান ইসলামের ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রামে ধরলার অব্যাহত নদী ভাঙনে দিশেহারা স্থানীয় বাসিন্দারা। ইতোমধ্যে জেলার উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের শতাধিক পরিবারের বসতভিটা নদীগর্ভে বিলীন হয়েছে। আমাদের এখানে একটা কমিউনিটি ক্লিনিক ছিল, ভেঙে নিয়ে গেল। বন্যা আশ্রয় কেন্দ্র ছিল, আশ্রয় কেন্দ্র এটাও ভেঙে নিয়ে গেছে। এখন আর যে ক্ষুদিরকুটি আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় স্কুলটি আছে, এটাই আমাদের বিদ্যালয়। বেগমগঞ্জের একটাই হাই স্কুল, সেটাও ভেঙে যাওয়ার পথে। এলাকা ভাঙতে এলাকা পরিস্থিতি শেষ, নিম্নত 500-700 বাড়ি ভেঙে গেল। স্থানীয় প্রশাসন বলছে অব্যাহত রয়েছে ত্রাণ তৎপরতা, পদক্ষেপ নেওয়া হবে পুনর্বাসনেরও। ভারী বৃষ্টিপাতের কারণে ধরলা নদীতে পানির পরিমাণ বৃদ্ধি পেয়েছে, এখানে ভাঙন দেখা দিয়েছে। খুদিরকুটি আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়টিও ভাঙনের হুমকিতে আছে। আমরা ইতিমধ্যে জিওব্যাগ দ্বারা জরুরি কাজ বাস্তবায়ন শুরু করেছি। খুব দ্রুত গতিতে আমরা এগিয়ে যাচ্ছি, আশা করি আমরা এটি রক্ষা করতে পারবো। লালমনিরহাটে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও ভোগান্তি বেড়েছে, অব্যাহত আছে নদী ভাঙনও। জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে 90 মেট্রিক টন জিআর চাল ও নগদ 13 লাখ টাকা জনপ্রতিনিধিদের মাধ্যমে বিতরণ করা হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে বন্যায় অন্তত 10,000 হেক্টর আমন ও মৌসুমী ফসলের ক্ষতি হয়েছে। এখনো চরাঞ্চলের পানিতে তলিয়ে 4,000 হেক্টর আমনের ক্ষেত। বন্যা দুর্গতদের দাবি চাহিদা মতো ত্রাণ পাননি তারা। এইখানকার প্রায় 30-35টা বাড়ি 3 দিনকার মধ্যে সরানো হয়েছে। আরও সামনত অনেক বাড়ি আছে। পাশাপাশি এই নদীর বগল দিয়ে দিলে ধান ক্ষেত পাকছে, শিলেও শেষ হয়ে গেছে। ভাঙন ঠেকাতে স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। ফারজানা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি। সিএনজি পাম্প থেকে যানবাহনগুলোতে 24 ঘন্টা গ্যাস সরবরাহ চালু ও অবৈধভাবে গ্যাস সরবরাহ বন্ধের দাবিতে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেছে চালক ও মালিকরা। বৃহস্পতিবার বেলা 11টা থেকে ঢাকা সিলেট মহাসড়কের সাহেব প্রতাপে অবস্থান নেয় চালক ও মালিকরা। এ সময় মহাসড়কের দুই পাশে অন্তত 20 কিলোমিটার অঞ্চলে আটকা পড়ে বিভিন্ন রুটে চলাচলকারী যানবাহন। চালক ও মালিকরা জানায়, দেশের খনি থেকে উত্তোলন করা গ্যাস সরবরাহে কোনো সময়সীমা থাকা যৌক্তিক নয়। অচিরে এই সমস্যার সমাধানে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে চালক ও মালিকরা। আমাদের 2 দফা দাবি হচ্ছে। প্রথম দফা হচ্ছে আমাদের 24 ঘন্টা গ্যাস দিতে হবে। সিএনজি পাম্পে 6টা থেকে 11টা অবধি গ্যাস বন্ধ থাকে। আমরা চাই আমাদের দেশের সম্পদ আমরা যেন যে কোনো মুহূর্তে যে কোনো সময় নিতে পারি, সেই 24 ঘন্টা গ্যাসের দাবিতে। আর দ্বিতীয় দফা দাবি হচ্ছে আমাদের কন্টেনারে গ্যাস দেওয়া বন্ধ করতে হবে। আমরা যারা ড্রাইভার আছি 24 ঘন্টা রুটে পড়ে থাকি, অনেক সময় গ্যাস নেওয়ার জন্য অনেক দেরি হয়ে যায়, আমাদের চোখে ঘুম থাকে, আমরা সময় মতো ঘুমাইতে পারি না।